যথারীতি সেটা দেখে নেব। আজকে প্রথমেই আমরা আগের মতোই কিছু টেকনিক শিখে নেব এবং সেগুলো শেখার পরে একটা হোমওয়ার্ক থাকবে এবং এই হোমওয়ার্কটা ডিফারেন্ট হবে। তোমাদের হয়তো মনে আছে আমরা একদম প্রথমে একটা কোয়েশ্চেন হাতে নিয়েছিলাম ঢাকা বোর্ডের এবং সেই কোয়েশ্চেনটা সলভ করতে শুরু করেছিলাম আমরা রাইট ফর্ম অফ ভার্বসের উপরে প্রথম ক্লাসটাতেই আমরা সেটা শুরু করেছিলাম। তো সেদিন যে নিয়মগুলো শিখেছিলাম সেই নিয়মগুলো থেকে আমরা কয়েকটা সলভ করতে পেরেছিলাম, কিন্তু বাকিগুলো পারিনি কারণ তখনও সব নিয়ম আমাদের শেখা হয়নি। তো এখন যেহেতু এটা আমাদের লাস্ট ক্লাস, আজকে ওটাই হোমওয়ার্ক থাকবে এবং তোমরা যদি সব কয়টা করে থাকো এবং আজকের ক্লাসটাও শেষ পর্যন্ত দেখে থাকো তাহলে দেখবে যে তোমরা প্রত্যেকটা গ্যাপ পূরণ করতে পারছো। এসো তাহলে আমাদের আজকের ক্লাস শুরু করা যাক। নাম্বার বিষয়ক বেশ কয়েকটা সমস্যা আমরা সলভ করে ফেলি। যেমন কিছু শব্দ দেখতে প্লুরালের মতো লাগে কিন্তু সেগুলো আসলে সিঙ্গুলার, যেমন ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্স বলতে বোঝাচ্ছে কিন্তু অঙ্কগুলোকে না, অঙ্কশাস্ত্রকে, ওই সাবজেক্টের নাম হচ্ছে ম্যাথমেটিক্স। যেমন ইকোনমিক্স, শেষে এস আছে, এস দেখেই এটাকে প্লুরাল ভাবার কোনো দরকার নাই। ফিজিক্সকে এস দেখে প্লুরাল ভাবার কোনো দরকার নাই। নিউজ মানে হচ্ছে খবর, আর এসটা বাদ দিয়ে দিলে হয় নিউ মানে নতুন, সেটা একটা ডিফারেন্ট ওয়ার্ড, সেটার সাথে এটার কোনো সম্পর্ক নাই। তো এই সব শব্দগুলো আসলে সিঙ্গুলার, তাই যথারীতি এই সিঙ্গুলার সাবজেক্টের সাথে ভার্বও সিঙ্গুলার হবে। কিছু নাউন আছে যেগুলো প্লুরাল নাউন এবং যথারীতি সেগুলোর সাথে প্লুরাল ভার্বই বসবে। স্পেকটিকলস, সিসার্স, প্যান্টস, শর্টস, থ্যাঙ্কস, এই শব্দগুলো যেহেতু প্লুরাল এর সাথে ভার্বটা প্লুরাল। দ্য স্পেকটিকলস আর ব্রোকেন। পরবর্তী নিয়ম, দুটো সিঙ্গুলার সাবজেক্ট যদি অর, আইদার অর অথবা নাইদার নর দ্বারা যুক্ত থাকে তবে সিঙ্গুলার ভার্ব বসে। যেমন ধরো, আইদার পার্থ অর ইশতিয়াক ইজ হেল্পিং টুডে উইথ মিউজিক। এখানে পার্থ একটা সিঙ্গুলার মানে একটা মানুষ, আবার ইশতিয়াকও একটা সিঙ্গুলার মানে একজন মানুষ, এটা কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট। তো অরের এ পাশেও একটা সিঙ্গুলার সাবজেক্ট, অরের এই পাশেও ইশতিয়াকও একটা সিঙ্গুলার সাবজেক্ট, দুটো যোগ হয়েছে। তাহলে এই সিঙ্গুলারগুলোর কারণেই কিন্তু আমরা ভার্বটা ইজ বসাচ্ছি, কারণ দুজন মিলে তো অ্যান্ড হয়ে তারা বহু বচন হয়নি। যদি এখানে অ্যান্ড থাকতো পার্থ অ্যান্ড ইশতিয়াক তাহলে আমরা বলতাম পার্থ অ্যান্ড ইশতিয়াক আর, কিন্তু এখানে হয় পার্থ না হয় ইশতিয়াক, মানে যে কোনো একজন। তো যেহেতু একজনই থাকছে অথবা অপশন থাকছে তাই আমরা ইজ দিচ্ছি, সিঙ্গুলার ভার্ব ইউজ করছি। ঠিক একইভাবে এখানে যে দুটো উদাহরণ দেয়া আছে সেখানেও তোমরা পড়লেই বুঝতে পারবে যে হয় আন্ট না হয় কাজিনের কথা বলছে, হয় সোনিয়া না হয় তিতলির কথা বলছে। আচ্ছা, পরবর্তী নিয়মে যাই। এটাও আইদার অর নাইদার নরের সাথে রিলেটেড, কিন্তু একটু ডিফারেন্ট। ব্যাপারটা কি যে এই সংবলিত সেন্টেন্সে সবচেয়ে কাছের নাউন আর প্রোনাউন অনুযায়ী ভার্ব বসে আছে। কেন সেটা দেখি। দেখো, এই সেন্টেন্সটা যদি আমরা পড়ি, নাইদার দ্য বুকস নর দ্য গিটার ইজ ইউজড বাই এনিওয়ান। এখানে এই পাশে, নরের এই পাশে দেখো বুকস মানে প্লুরাল আছে, আর নরের এই পাশে গিটার আছে। গিটার কিন্তু একটা, গিটারটি বলা হচ্ছে, তার মানে একটা গিটার। তো এপাশে প্লুরাল এপাশে সিঙ্গুলার, তাহলে আমরা কোনটা অনুযায়ী আমাদের ভার্বটাকে বসাবো? এখানে আমরা খেয়াল করব যে সবচেয়ে কাছের কোনটা, মানে এই ভার্বটা তো ব্র্যাকেটে দেয়া থাকবে, বি ভার্ব হিসেবে ব্র্যাকেটে দেয়া থাকবে। তো এই ভার্বের সবচেয়ে কাছের সাবজেক্ট কি গিটার নাকি বুকস? কাছে আছে কোনটা? গিটার। গিটারটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? গিটার সিঙ্গুলার, সেই কারণে আমরা এখানে ইজ বসিয়েছি, সিঙ্গুলার ভার্ব। আবার এই বুকসের মানে আর এর কাছে এখানে বি ভার্ব দেয়া থাকবে নিশ্চয়ই প্রশ্নে ব্র্যাকেটে। তো ব্র্যাকেটের কাছে প্লুরাল আছে, তাহলে আমরা সেই প্লুরালটা অনুযায়ী বসাবো। তো এই রুলটা কোথায় খাটবে? যেখানে আমরা আইদার অর নাইদার নট দেখব, অথবা আইদার অর নাইদার নট দেখব এবং সেখানে দুই রকমের সাবজেক্ট থাকবে, দুই রকমের নাম্বার, একটা সিঙ্গুলার একটা প্লুরাল, এভাবে মিশিয়ে দেয়া থাকবে। তখন আমরা ডিসাইড করবো যে সবচেয়ে কাছের কোনটা, সেই অনুযায়ী বসাবো নাইদার নরের নিয়মের ক্ষেত্রে। ঠিক আছে, পরবর্তী নিয়মে যাই।
বইয়ের নাম, দেশের নাম দেখতে প্লুরাল হলেও তারা আসলে সিঙ্গুলার। যেমন গালিভার্স ট্রাভেলস ইজ মাই ফেভারিট বুক। গালিভার্স ট্রাভেলস মানে কি? গালিভার একটা মানুষের নাম, গালিভারের যাত্রাগুলো, গালিভারের ভ্রমণ গুলো। তো এটা বুঝলাম যে গালিভার অনেকগুলো যাত্রা করেছিল, কিন্তু গালিভারের সেই যাত্রাগুলো তো আমার ফেভারিট বুক না। গালিভারের যাত্রাগুলো নামে যে বইটা আছে সেই বইটা হচ্ছে আমার ফেভারিট বুক। দ্যাটস ওয়াই গালিভার্স ট্রাভেলস এটা একটা বই, তাই এটা তো সিঙ্গুলার, একটা বই, সেই কারণে এটা সিঙ্গুলার হয়েছে। আমি তো বলিনি যে গালিভারের যাত্রাগুলো আমার ফেভারিট, আমি মিন করেছি যে গালিভারের যাত্রাগুলো আমার ফেভারিট বই। যেহেতু একটা বই তাই আমরা ইজ বসিয়েছি, আর না। অ্যারিস্টোক্রেসি, নোবিলিটি, ক্লার্জি, ফোক, ক্যাটল দেখতে সিঙ্গুলার হলেও তারা আসলে প্লুরাল। যেহেতু তারা প্লুরাল তাই তাদের পরে ভার্বটাও প্লুরাল বসছে। ব্র্যাকেটে এখানে বি ভার্ব লেখা থাকবে, তুমি লিখবে ক্যাটল আর গ্রেজিং ইন দ্য ফিল্ড। আচ্ছা, পরবর্তী নিয়ম, অ্যাডজেক্টিভের আগে দি বসালে অ্যাডজেক্টিভটি প্লুরাল হিসেবে গণ্য হয়। যেমন পায়াস, এটা মানে ধার্মিক, ধার্মিক হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তো যদি দি বসে একটা অ্যাডজেক্টিভ শব্দের আগে, তাহলে আমরা কি করব? প্লুরাল হিসেবে গণ্য করব, যে ধার্মিক সমাজে মর্যাদা পায়। তার মানে বোঝানো হয়েছে যে ধার্মিক মানুষেরা, সেই কারণে আমরা এটাকে প্লুরাল হিসেবে গণ্য করেছি। সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট দুই রকম হলে সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। যেমন দি বাঙ্গালিজ, এখানে বাঙ্গালিজ মানে বাঙালিরা বলছে, আবার এখানে এই পাশে তাকালে মানে এই সাবজেক্টটা তো আর, সাবজেক্টের এই পাশে তাকালে দেখছি এ ব্রেভ নেশন, মানে একটি সাহসী জাতি। তো একটি জাতি বলা হচ্ছে এখানে সিঙ্গুলার, এদিকে মানে কমপ্লিমেন্টটুকু আমরা সহজ করে বলি অবজেক্টটুকু এখানে সিঙ্গুলার। আবার এদিকে আমার সাবজেক্টটা কি? সাবজেক্টটা হচ্ছে প্লুরাল। তো এরকম যদি দুই রকম হয় তাহলে সাবজেক্ট মেনে আমি আমার ভার্বটাকে বসাবো। তো আমার সাবজেক্ট কি? প্লুরাল, তাই আমি প্লুরাল ভার্ব বসিয়েছি, যে বাঙালিজ আর এ ব্রেভ নেশন। ইনফিনিটিভ, জিরান্ড, ভার্বাল নাউন, ক্লজ অথবা ফ্রেজ কোনো সেন্টেন্সের সাবজেক্ট হলে ভার্ব সিঙ্গুলার হয়। যেমন টু সুইম ইজ এ গুড এক্সারসাইজ, সাঁতার কাটা একটি ভালো ব্যায়াম। তো ইনফিনিটিভ ফর্মে আছে, এটা ভার্বের আগে টু আছে, অতএব আমরা সাবজেক্টটাকে সিঙ্গুলার করে দিয়েছি ইজ। আবার একইভাবে জিরান্ড মানে আইএনজি যুক্ত আছে সুইম ভার্বটার সাথে, সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ আমরা বলেছি, ভার্বটাকে আমরা সিঙ্গুলার ফর্মে রেখেছি। পরবর্তী নিয়মে যায়, নাউন প্রোনাউন রিলেটেড একটা সূত্র। বিভিন্ন পার্সনের নাউন বা প্রোনাউন একত্রে লেখার সময় 231 সূত্র অনুসরণ করতে হয়। অর্থাৎ প্রথমে সেকেন্ড পার্সন, তারপরে থার্ড পার্সন এবং সবশেষে ফার্স্ট পার্সন লিখতে হয়। কিরকম আমরা দেখে নিই। তুমি, অনন্যা এবং আমি উপস্থিত আছি। তো এই যে আমাদের তিনজন সম্পর্কে কথা বলা হচ্ছে, তুমি হচ্ছে সেকেন্ড পার্সন, পার্সন আমি গত ক্লাসে আলোচনা করেছি, যদি মনে না থাকে দেখে নিও। অনন্যা থার্ড পার্সন, আমি তুমি ছাড়া আর যারাই আছে তারাই থার্ড পার্সন, তো অনন্যা থার্ড পার্সন। তো প্রথমে আমরা সেকেন্ড পার্সন বসিয়েছি, অর্থাৎ দুই, দুই, এই ইউ হচ্ছে দুই যেহেতু সেকেন্ড পার্সন। আচ্ছা, অনন্যা হচ্ছে তিন পার্সন, তারপরে আই কি? আই হচ্ছে ফার্স্ট পার্সন। তো আমরা আমাদের তিনটা সাবজেক্ট আছে, তিনটা সাবজেক্টকে এভাবে 231 মানে সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, ফার্স্ট পার্সন বলে সাজিয়েছে। তো এই তিনটা মানুষ মিলে কি হলো? বহু বচন হলো না? এমনি একা ধরলে ইউ মানে তুমি এক বচন, অনন্যা একা আছে এক বচন, যখন তুমি, অনন্যা এবং আমি উপস্থিত, আমরা তো একসাথে কথা বলছি, তাই না? তো একত্রে মিন করছি যেহেতু, তাই আমরা এখানে কি দিলাম? আর। ইউ, অনন্যা অ্যান্ড আই আর প্রেজেন্ট। ওকে, পরবর্তী নিয়মে যাই। এটার সাথে রিলেটেড, কিন্তু এখানে একটা ব্যাপার আছে, দেখো 231 না করে এখানে কি করেছি? 1 2 3, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। কেন করেছি? কারণ এই শব্দটার জন্য। এখানে বলা হচ্ছে আমি, তুমি এবং অনন্যা দোষী। যখন দোষ স্বীকারের কথা হয় তখন ভদ্রতা হচ্ছে তুমি আগে নিজের দোষটা স্বীকার করবে, নিজের কথা বলবে। এটা হচ্ছে একটা ম্যানারের লক্ষণ, একটা বিনয়ের লক্ষণ। তো দোষ স্বীকার বুঝালে প্রথমে ফার্স্ট পার্সন, তারপরে সেকেন্ড পার্সন, সবশেষে থার্ড পার্সন বসে, লাইক এরকম।
পরবর্তী নিয়ম, অন্যান্য নাউন এবং প্রোনাউনের সাথে ফার্স্ট পারসন থাকলে তাদের পরিবর্তে ফার্স্ট পারসনের প্রোনাউন বসে, কিন্তু সেকেন্ড পারসন ও থার্ড পারসন সঙ্গে থাকলে তাদের পরিবর্তে সেকেন্ড পারসনের প্রোনাউন বসে। আছে এই যে ফার্স্ট পারসনের প্রোনাউন বলতে এই জায়গাটা বোঝাচ্ছে এখানে আই। যেমন কথাটা দেখে নিই আমরা, মাই মাদার অ্যান্ড আই ডিড আওয়ার বেস্ট। আমার মা এবং আমি আমাদের সেরাটা করেছি, অথবা সর্বোচ্চটা করেছি। তো আমার মা এবং আমি, এখানে শেষে কি আছে, একটা ফার্স্ট পারসন আছে, আমার মা থার্ড পারসন, আমি তুমি ছাড়া যা কিছু আছে সেটা নাউন হোক প্রোনাউন হোক সেগুলো থার্ড পারসন। তো এটা তো থার্ড পারসন গেল, কিন্তু আই এখানে ফার্স্ট পারসন। তো যেহেতু ফার্স্ট পারসন আছে একটা, আমরা এই ফার্স্ট পারসন অনুযায়ী আমাদের পরবর্তী যদি কোনো প্রোনাউন ইউজ করতে হয় সেই প্রোনাউনটা ইউজ করব। অনেকে মনে প্রশ্ন জাগতে পারে যে মাই মাদার অ্যান্ড আই ডিড, এখানে আমরা কি দেব? মাদার অনুযায়ী হার বেস্ট দিব, না আই অনুযায়ী মাই বেস্ট দেব? না, দুজন মিলে এখানে একটা প্রোনাউন ঠিক করতে হবে, এবং সেটা ডেফিনেটলি থার্ডের দিকে না গিয়ে ফার্স্টের দিকেই যাবে, কারণ এখানে ফার্স্ট পারসন যেহেতু প্রেজেন্ট আছে, তাই আমরা ফার্স্ট পারসন প্লুরাল করেছি। মাই মাদার অ্যান্ড আই যে প্লুরাল, এটুকু তো তোমরা বুঝেছো যে আমার মা এবং আমি একসাথে যখন হলাম, অ্যান্ড দিয়ে যুক্ত হলো দুটো সাবজেক্ট, অর্থাৎ ডেফিনেটলি প্লুরাল। তো সেটা প্লুরাল হলে সেটা মাই মাদার অ্যান্ড আই ডিড দেয়ার হবে না, অবশ্যই আওয়ার হবে, কারণ ফার্স্ট পারসন প্রেজেন্ট মানে এখানে উপস্থিত আছে। ফার্স্ট পারসন যদি থাকে আমার একজন সাবজেক্ট, তাহলে আমি তার অনুযায়ী এটাকে করব। তো সেই জন্য আমরা এটাকে ফার্স্ট পারসন প্লুরাল করেছি। ইউ অ্যান্ড ইউর স্টুডেন্টস, এখানে কি কি আছে? একটা সেকেন্ড পারসন আছে তুমি, আর একটা হচ্ছে ইউর স্টুডেন্টস, তোমার ছাত্ররা। এখানে তো আর তোমার মানে তুমি বলা হচ্ছে না, এবার বলা হচ্ছে তোমার ছাত্ররা। তো ছাত্ররা কি? ছাত্ররা কিন্তু থার্ড পারসন, তাহলে একটা আছে সেকেন্ড পারসন, একটা আছে থার্ড পারসন। এইখানেও আবার কি, আমরা এই যে পরবর্তী লাইনটা যদি পড়ি, সেকেন্ড পারসন ও থার্ড পারসন সঙ্গে থাকলে তাদের পরিবর্তে সেকেন্ড পারসনের প্রোনাউন বসে। তাহলে আমরা বুঝলাম যে যদি ফার্স্ট পারসন থাকে তাহলে ফার্স্ট পারসন, আর ফার্স্ট পারসন না থাকলে আমরা সেকেন্ড পারসন অনুযায়ী যাব। তার মানে থার্ড পারসন অনুযায়ী আমরা বসাচ্ছি না। এই সহজ কথাটা মনে রাখলেই হবে যে 1 2 3, 1 যদি উপস্থিত থাকে 1 অনুযায়ী হবে, 2 উপস্থিত থাকলে 2 অনুযায়ী হবে। তো এখানে যেহেতু সেকেন্ড পারসন আছে, আমরা সেকেন্ড পারসন অনুযায়ী ইউর বেস্ট বসিয়েছি। ওকে, পরবর্তী নিয়ম, ওয়াইল দিয়ে একটা নিয়ম শিখবো আমরা। সেটা হচ্ছে ওয়াইলের ঠিক পরের ভার্বের সাথে আইএনজি হয়। দেখে নিই এই নিয়মটা। ওয়াইলের ঠিক পরে এই যে ব্র্যাকেটের মধ্যে ওয়ার্ক শব্দটা আছে, অন দিস প্রজেক্ট আই ফেল্ট বোর। ওয়াইল ওয়ার্কিং, আমরা দেখেছি যে ওয়াইলের ঠিক পরের ভার্বের সাথে আইএনজি, তো করে দিলাম। কিন্তু ওয়াইলের পরে সাবজেক্ট থাকলে ওয়াইলের অংশটি পাস্ট কন্টিনিউয়াস হয়। দেখি, ওয়াইলের পরে এই যে আগেরটাই ছিল ওয়াইলের পরেই ওয়ার্ক, এবার ওয়াইল এবং ওয়ার্কের মাঝখানে একটা সাবজেক্ট আছে আই। তাহলে while I work on this project I felt bored, এখানে আমরা কি করব? দেখেছি যে past continuous হতে হবে, সেজন্য আমরা করলাম while I was working on this project I felt bored। এই এই যে স্ট্রাকচারটা, এটা আমি শেখাবো হচ্ছে তোমাদেরকে যখন ট্রান্সফরমেশন শেখাবো তখন এই জিনিসটা আরো ক্লিয়ার করে বোঝাবো। আপাতত সূত্রের মতো করে একটা জিনিস মনে রাখবে, বি ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল থাকলে সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। এই জিনিসটা একদম মুখস্থ করে ফেলো, বি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে প্যাসিভ ভয়েস। যেমন দিস কম্পিউটার ইজ, এবার একটা ভার্ব রাখা আছে, হ্যাঁ, তো আমরা সেটাকে স্টোলেন করে দিলাম। এখন অনেকে প্রশ্ন করতে পারো যে ইজ যেহেতু আছে, আমি তো প্রেজেন্ট কন্টিনিউয়াসের নিয়ম অনুযায়ী এটাকে বলতে পারতাম দিস কম্পিউটার ইজ স্টিলিং। আচ্ছা, খুবই ভালো পয়েন্ট। এখন আমরা দেখি যে দিস কম্পিউটার ইজ স্টোলেন যে লিখেছি এটার মানে কি। দিস কম্পিউটার ইজ স্টোলেন মানে বোঝানো হচ্ছে যে কম্পিউটারটা চুরি গেছে, কম্পিউটারটি চুরি হয়ে গেছে। কিন্তু যদি আমি দিস কম্পিউটার ইজ স্টিলিং দিতাম তাহলে কি হতো? তাহলে হতো এই কম্পিউটারটি চুরি করছে। কম্পিউটার কি চুরি করতে পারে নিজে নিজে? পারে না। কিন্তু একইভাবে ধরো দিস অ্যাপল ইজ ইটেন, মানে এই আপেলটি খাওয়া হয়েছে। এই কথাটা না বলে তুমি যদি বলো দিস অ্যাপল ইজ ইটিং, তার মানে কিন্তু হয়ে যাবে অ্যাপলটি খাচ্ছে। কারণ এই সেন্টেন্স, এই যে শুরুতে তো সাবজেক্ট থাকে, তো সাবজেক্টই তো কাজটা করে।
তো দিস কম্পিউটারের জায়গায় যদি এখন দিস অ্যাপল থাকতো আর তুমি যদি বলতে দিস অ্যাপল ইজ ইটিং, তার মানে হয়ে যেত অ্যাপেলটি খাচ্ছে। কিন্তু এই যে প্যাসিভ করলাম আমি, মানে ভার্বের পরে যে অক্সিলারি ভার্বের পরে মূল ভার্বটাকে যে আমি পাস্ট পার্টিসিপলে দিয়ে দিলাম, এর ফলে জিনিসটা প্যাসিভ হয়ে গেল, তার মানে তাকে করা হচ্ছে, সে আর কিছু করছে না। তো যদি বুঝতে সমস্যা হয় এই ব্যাখ্যার পরেও, তাহলে সেক্ষেত্রে আপাতত এইটুকু শুধু মুখস্থ করে ফেলো, বি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল সমান সমান প্যাসিভ ভয়েস। আমি ট্রান্সফরমেশনের সময় জিনিসটা আরো ক্লিয়ার করে দেবো। সেকেন্ড ভার্ব রিলেটেড একটা নিয়ম, যদি কোনো সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকে তাহলে দ্বিতীয় ভার্বটি জিরান্ড, ইনফিনিটিভ অথবা পাস্ট পার্টিসিপল হয়। সিম্পল সেন্টেন্স মানে খুবই সিম্পল। এই যে দেখো, একটা সাবজেক্ট আছে এখানে, একটা ভার্ব আছে, এখানে একটা অবজেক্ট আছে, এই পর্যন্ত সিম্পল সেন্টেন্স। এরপরে আবার এখন একটা ভার্ব আছে। হ্যাঁ, তো আমি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এই তিনটা স্ট্রাকচারই তোমাদেরকে ট্রান্সফরমেশন যখন শেখাবো তখন করে দেব। এখন দেখো যে এই যে সিম্পল সেন্টেন্সটাতে আমার দুটো ভার্ব আছে, তো দুটো ভার্বের মধ্যে যে সেকেন্ড ভার্বটা থাকবে সেই সেকেন্ড ভার্বটাকে আমি পাস্ট পার্টিসিপলে করব। সেই কারণে আমি কি করলাম, আই গট দ্য ওয়ার্ক ডান, এটা করলাম। হ্যাঁ, ওকে। রিলেটিভ নাউনের পরে ভার্ব অ্যান্টিসিডেন্ট অনুযায়ী হয়, যেমন ইট ইজ আই হু অ্যাম রেসপন্সিবল ফর দিস। হু এর পরে ইজ বসাতে ইচ্ছে করবে তোমার ডেফিনেটলি, কিন্তু এখানে আই আছে, হু এর আগে ঠিক যে শব্দটা আছে, যে প্রোনাউনটা আছে, সেইটার অনুযায়ী আমাকে অক্সিলারি ভার্বটা বেছে নিতে হবে। মানে কালেকটিভ নাউনগুলো সিঙ্গুলার, ও তাদের পরে ভার্ব সিঙ্গুলার হয়। যেমন দি ফ্যামিলি হ্যাজ বিন লিভিং হিয়ার ফর 8 years, এই পরিবারটি এখানে 8 বছর ধরে বসবাস করছে। তুমি বলতে পারো যে ফ্যামিলি এটা কি আসলে সিঙ্গুলার নাকি প্লুরাল, কারণ ফ্যামিলিতে তো অনেকগুলো সদস্য থাকে, কিন্তু অনেকগুলো সদস্য মিলে কিন্তু একটি পরিবার। হ্যাঁ, তো এইগুলোকে আমরা কালেকটিভ নাউন বলি। ছোটবেলায় তোমরা নাউনের প্রকারভেদের মধ্যে পড়েছো। তো কালেকটিভ নাউনকে আমরা সিঙ্গুলার ধরি এবং ভার্বটাকে সিঙ্গুলারই নিই। এখানে আরেকটা ব্যাপার আছে, এটা হচ্ছে দ্য জুরি ওয়াজ ইউনানিমাস ইন ইটস ওপিনিয়ন, মানে জুরি তাদের জুরির ওপিনিয়নে সর্বসম্মত ছিল, সর্বসম্মতিক্রমে জুরি সিদ্ধান্ত নিয়েছিল। হ্যাঁ, এখানে যেহেতু তারা সম্মত, তাই আমরা এটাকে ইটস বলেছি, দেখেছো? তার মানে এটাকে সিঙ্গুলার হিসেবে গণ্য করা হচ্ছে বলে এখানে ওয়াজ বসানো হয়েছে। এখানে ইটস আছে, ইট তো এটা, তো এটা মানে তো সিঙ্গুলার, সে কারণে এখানে ভার্বটা সিঙ্গুলার। কিন্তু এই পরবর্তী লাইনে দেখো বলছে যে জুরি তাদের ওপিনিয়নের ক্ষেত্রে ডিভাইডেড হয়ে গেল, মানে জুরির ভিতরে মতানৈক্য দেখা গেল, এক একজনের এক এক রকম ওপিনিয়ন। যখনই মতভেদ দেখা যায় তখন আমরা এটাকে প্লুরাল ধরি, কারণ তারা সবাই মিলে তো একটা সিদ্ধান্ত আর নিচ্ছে না, এক একজন এক এক রকম সিদ্ধান্ত নিচ্ছে, তাই সেটাকে প্লুরাল হিসেবে গণ্য করা হয়। তো এই জিনিসটা জাস্ট মুখস্থ রাখো যে জুরি যদি একমত হয়, ইউনানিমাস হলে, সেক্ষেত্রে সেটা সিঙ্গুলার ভার্ব নিচ্ছে, কিন্তু যখন তাদের মতামত আলাদা হয়ে যাবে তখন তারা কি করবে, প্লুরাল হয়ে যাবে। আর প্লুরাল হলে ভার্বটাও প্লুরাল হবে। শব্দটা সেই জুড়েই থাকছে, কিন্তু ডিপেন্ড করছে যে তারা একমত নাকি তারা একমত না। ফ্যামিলির মতোই আর একটা উদাহরণ দিয়েছি এখানে, দি অডিয়েন্স ওয়াজ স্পিচলেস। হ্যাঁ, আচ্ছা, এবারে হোমওয়ার্কে চলে আসি। হোমওয়ার্ক হচ্ছে ঢাকা বোর্ড 2017 সালের কোয়েশ্চেন, এবং সেখানে 3টা করা আছে যেগুলো আমরা সেদিন পেরেছিলাম, বাকিগুলো দেখো ফাঁকা আছে। এইগুলো করার জন্য তোমাদের যে যে নিয়ম দরকার সব কটা নিয়ম কিন্তু আমার এই সমস্ত ক্লাসে শেখানো হয়ে গেছে। হ্যাঁ, তো তোমরা এই কোয়েশ্চেনের অংশটুকু সলভ করে নিও। এই কোয়েশ্চেনটা ঢাকা বোর্ড 2017-তে ইন্টারমিডিয়েটে এসেছিল এবং একটা পুরো প্যাসেজ হিসেবে এসেছিল বলে আমার কাছে এটা খুব অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় তোমাদেরকে প্র্যাকটিস করানোর জন্য। কারণ তোমাদের ক্ষেত্রে কোয়েশ্চেনগুলো একটা একটা সেন্টেন্সে আসবে, হয়তোবা প্যারাগ্রাফে না আসার সম্ভাবনায় বেশি, প্যারাগ্রাফ হিসেবে আসবে না, কিন্তু
এইটা যদি করতে পারো, মানে সেন্সটা মাথায় রেখে, এটা অনেক বেশি উপযোগী। এরকম কয়েকটা প্যারা ধরে যদি প্র্যাকটিস করা যায়, সেই জন্য আমি এটা দিলাম। তো ভালো থাকো, সুস্থ থাকো তোমরা। তোমাদের সঙ্গে আবারও দেখা হবে পরবর্তী ক্লাসে। ক্লাসটা যদি পুরোপুরি দেখে থাকো তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।